নমস্কার। তো অনেকদিন আমি ভিডিওতে আসতে পারিনি, কারণটা বলা হয়নি সেভাবে। অ্যাকচুয়ালি আমার বাবা মারা গেছেন গত এপ্রিলের 9 তারিখে। প্রায় 2 বছর ধরে উনি অসুস্থ ছিলেন, কারণ ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর আগে। কিন্তু শয্যাশায়ী ছিলেন না, মোটামুটি খাওয়া দাওয়া চলাফেরা ভালোই করতেন, ঘরেই থাকতেন। যাই হোক, মনটা খুব খারাপ। তো অনেকদিন পর ভিডিও দিলাম। এপ্রিলের প্রথম দিকে উনি মোটামুটি ভালোই ছিলেন, আর আমার মা সর্বদা খুব খেয়াল রাখতেন। দিনে তো বারবার চা খেতে চাইতো, তো মা বারবার সেই চা করে দিত, সঙ্গে বিস্কুটও খেত অনেক। আমি ফোন করলে আমাকেও বলতো যে চা খাবো চা খাবো। ইদানিং মাছ মাংস ডিম সবসময় লাগতোই, নাহলে ভাত খেতে চাইতো না। তাই চিকেনের ব্যবস্থা মাকে সবসময় করে রাখতে হতো। এছাড়া মিষ্টি, দই বা মুখরোচক খাবার দাবার খুব পছন্দ করত। আগে বাবার একটা খৈনির নেশা ছিল, খৈনি খেত। কিন্তু লাস্ট 2 বছর খৈনি ছেড়ে দিয়ে এখন চা বেশি করে খাওয়া শুরু করেছিল। ব্রেন স্ট্রোকের আগে কিন্তু খৈনি খেত। ব্রেন স্ট্রোক হওয়ার পরে যখন হসপিটাল থেকে ফিরে এসেছিল ফার্স্ট টাইম 2 বছর আগে, ফিজিওথেরাপি করে উনি যখন সুস্থ হলো, হাঁটতে পারলো, তখন নিজে দোকান থেকে খৈনি কিনে নিয়ে খাচ্ছিল। কিন্তু ভালো লাগেনি, ছেড়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি 2 বছর আগে যখন ব্রেন স্ট্রোক হয়, হসপিটালে কিন্তু ডাক্তাররা বিভিন্ন টেস্ট করেছিল। সিটি স্ক্যান করার পরে জানা গিয়েছিল যে মাথার মধ্যে রক্ত ভালোভাবে জমাট বেঁধে গেছে, আর ওটা অপারেশন করা দরকার আছে। আর অপারেশন করতে গেলে কি হবে সেটা ডাক্তাররা বলতে পারেনি। এমনি বাবার বয়স যেটা হয়েছিল, বা সেই পরিস্থিতিতে অপারেশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। আমরা রাজি হইনি। ডাক্তার বলে দিয়েছিল ম্যাক্সিমাম 6 মাস, এর বেশি আর সার্ভাইভ করতে পারবে না। যাই হোক, তারপরে ফিজিওথেরাপি করে অনেকটা সুস্থ ছিল, ভালোই। আমরা ভেবেছিলাম হয়তো ডাক্তারের হিসাব ভুল। এইবার প্রায় 2 বছর তো কেটেই গিয়েছিল। মাঝে গত ডিসেম্বরে মানে 3 মাস আগে একবার পড়ে গিয়েছিল। তো যখন পড়ে গিয়েছিল, মাথা পুরো অনেকটা কেটে গিয়েছিল, বোঝা যায়নি কোথায় কেটেছে, রক্তারক্তি ব্যাপার। তখন আমি ফ্লাইটে ফিরে যাই। আমি অ্যাকচুয়ালি আসামে থাকি। তো সেখানে হসপিটাল করে সেলাই টেলাই হয়েছে, 5-6টা সেলাই পড়েছিল কপালে। সেই মুহূর্তে সার্ভাইভ করে গেছিল, ঠিক হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম ভালোই। তারপর একটু দুর্বল হয়েছিল, খাওয়া দাওয়া করতে করতে সুস্থ হয়ে গেছিল। তো যাই হোক, মায়ের অক্লান্ত পরিশ্রম, বাবাও সুস্থ হয়ে যায়। বাবা যা খেতে যাইতো মা সব রান্না করে দিত, সমস্ত রকম খেয়াল করতো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে আমাদের বাড়িতে একটা বজ্রপাত হয়, 2টা নারকেল গাছ পুড়ে যায়। আর সেই যে একটা আওয়াজ হয় বা যেটা কম্পন হয়, সেটা শকের মতো কাজ করেছিল। বাবার শরীর যেহেতু আগে থেকে অসুস্থ ছিল, তারপর থেকে বাবা আস্তে আস্তে ডাউন হয়। মানে একদিন রাত্রেবেলা বিছানার দিকে মেঝেয় পড়ে যায়। তারপর আর তাকে বিছানায় তোলা যায়নি, মেঝেতেই বিছানা করে শুশ্রূষা শুরু হয়। কিন্তু দিন দিন শরীর আরও খারাপ হতে থাকে। খাওয়া দাওয়া আর করতে চাইছিল না, খেতে ইচ্ছা করছিল না, বমি ভাব চলে এসেছিল, আর চোখের পাতাও পড়ে গেল, হাত পার মুভমেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছিল, নিঃশ্বাসের কষ্টও শুরু হয়ে গেছিল। 8 তারিখ রাতে মা আমাকে যখন ফোন করে, তখন জানায় যে এরকম শ্বাসকষ্ট হচ্ছে, আর চোখে তাকাচ্ছে না, খাবার ঘিরতে পারছে না। সেদিন রাত্রে স্বপ্নে দেখি যে বাবা বলছে আমাকে যে আমি সুস্থ হয়ে গেছি। বলতে পারতো, এই দেখ আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি বলে মাটির থেকে চৌকিতে উঠে বসে পড়লো। ঠিক এরকম স্বপ্ন ঘুরে এখন আছি। হঠাৎ করে মা ফোন করলো, তখন ভোর 5টা বাজে, যে দম নিতে খুব কষ্ট হচ্ছে বাবার। আর সেই আওয়াজ ফোনে আমাকে শোনালো। আমি বাড়ি ফেরার জন্য ফ্লাইটের টিকিট সেই সময় কেটে নিলাম। তো আমি বাড়ি ফেরার জন্য ফ্লাইটের টিকিট যখন কাটাটা হয়ে গেছে, সকালবেলা আবার ফোন করলাম, বললো যে ডাক্তার এসেছিল, বলেছে সময় আর খুব কম, আর বেশিক্ষণ বাঁচবে না। লাস্ট আমি যখন ভিডিও কল করলাম, তখন 11:30 বা 11:35 হবে। তখন বাবার চোখ বন্ধ আর খুব জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আমি ফোন রেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো এয়ারপোর্টে পৌঁছে ফোন বার করে দেখি যে বাড়ি থেকে 4-5টা মিসড কল হয়ে রয়েছে। আমি বুঝতে পেরে যাই। তো দিদিকে ফোন করি, দিদি কাঁদতে কাঁদতে বলে যে
বাবা আর নেই। যাই হোক, তখন 11:40, এয়ারপোর্ট লঞ্চে বসে আছি, আর সমস্ত কথা চিন্তা করে করে আমার চোখের জলে ভেসে যাচ্ছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার বিভিন্ন ঘটনা, কারণ বাবা ছিল আমাদের কাছে একটা বটগাছের মতো। যাই হোক, বাইরে থাকি বলে বাবাকে সবসময় দেখতেও পাই না, সেই বাবা আজকে চলে গেল। তো আমি যেহেতু ফ্লাইট 2টোর সময় ছিল, বাড়ি পৌঁছাতে 5টার সময় নামলাম ফ্লাইট কলকাতা। সেখানে মামার ছেলে আগে থেকে মানে বলা ছিল, তো আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছিল। 6:45-র মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। তো বাড়ি পৌঁছে দেখি বাবার দেহকে ঘিরে বসে আছে মা, বোন, দিদি, এছাড়া আরো আত্মীয় স্বজন। আমাকে দেখে মা কেঁদে উঠলো, আমিও কাঁদতে শুরু করে দিলাম। তারপর সবাই বলল, না আর দেরি করে লাভ নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে, শ্মশান যাত্রা করতে হবে। মোটামুটি সবকিছু রেডিই ছিল। তো বাবাকে বাঁশের তলায় ফুল দিয়ে সাজানো হলো, পায়ে আলতা পরিয়ে দেওয়া হলো, ধূপ চন্দন দিয়ে সাজিয়ে মালা টালা দিয়ে বাবাকে গাড়িতে তোলা হলো। আর আমি বাবার মাথায় হাত দিয়ে সে তাতে বসলাম। আর গাড়িতে বসে বসে ভাবতে লাগলাম বাবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সেই ছোটবেলার অনেক ঘটনা, অনেক স্মৃতি। সেই বাবা আজকে আর নেই। এই বড়বেলাতে যখন আমি আসাম থেকে বাড়ি ফিরতাম, তখন বাবা খুব খুশি হতো, কিছু খাবার দাবার কিনে নিয়ে গেলে খুব আনন্দ করে খেত। এটা ভাবতেও পারছি না বাবা এখন আর নেই। তো এটাও ঠিক, সবাইকে একদিন না একদিন যেতেই লাগবে, এই কথাটা মেনে নেওয়াই ভালো, কারণ কেউ চিরদিন এই পৃথিবীতে থাকবে না। তো আমার বাবার যতদিন থাকার ছিল থেকেছে, তারপর তার সময় হয়ে গেছে, তার এই শরীর ছেড়ে চলে যেতে হয়েছে। তো এই মায়ার বাঁধন আমাদেরকে খুব কষ্ট দেয়। তারপর শ্মশানে গিয়ে দেখি 4 জনের পর আমাদের লাইন। যথাসময়ে পুরোহিত এসে তার আচার, তার কার্যকলাপ শুরু করে দেন। বাবার শরীরে আমি ঘি মাখিয়ে দিই, গঙ্গা জল দিয়ে বাবার শরীর ছড়িয়ে দিই। সবচেয়ে কষ্ট হচ্ছিল যখন আমি মুখাগ্নি করতে যাচ্ছিলাম, বাবার শরীরে আগুনের ছোঁয়া দিতে গিয়ে এক টুকরো আগুন বাবার মুখে পড়ে যায়। আমি ওঠাতে গেলে সবাই বারণ করে। তারপর সবাই মিলে ধরে বাবার দেহ ইলেকট্রিক চুল্লিতে পৌঁছে দিই। নিচে অপেক্ষা করি, পাশে গঙ্গা নদী, সেখানে পাশে বসে অপেক্ষা করি। যথাসময় বাবার শরীর পুরো ছাই হয়ে যায়। আমাকে নাভিকুণ্ড তাতে ছড়াই করে সাজিয়ে মাটি দিয়ে, গঙ্গা মাটি দিয়ে, তাতে ধূপ ধুনো দিয়ে, কড়ি দিয়ে সাজিয়ে দেওয়া হয় এবং আমাকে বলা হয় যে যেটা গঙ্গায় বিসর্জন দিয়ে স্নান করে বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে নিতে। তারপর আমি শ্রী শ্রদ্ধা মতো গঙ্গায় ডুব দিই এবং সমস্ত কাপড় ত্যাগ করে নতুন একটা শ্বেত বস্ত্র পরিধান করি। এটাই ছিল আমার জীবনের প্রথম শ্মশান যাত্রা, কারণ প্রিয়জনের এই শোকের মুহূর্তকে আমি সবসময় ভয় পেতাম, তাই জন্য আমি কখনো শ্মশান যাইনি। আর আজ আমি তার মুখোমুখি হলাম, কারণ আমি সবসময় এটাই ভয় করে এসেছিলাম যেটা, সেটাই আমার সম্মুখীন আমাকে হতেই হলো। যাই হোক, আমার মনের অবস্থা আর বর্ণনা করতে পারলাম না, কারণ প্রিয়জনের বিয়োগ একমাত্র সাফার ব্যক্তিরা বুঝতে পারবে। আজ আমি এটা শেয়ার করে আমার কষ্টটা একটু লাঘব করলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার বাবার আত্মার শান্তি কামনা করবেন। নমস্কার।